তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। কেষ্টা, তোর এখন একটাই কাজ, মোহরের বাড়ির যে কোনো খবর, সেটা ছোটই হোক আর বড়ই হোক, সেটা আমাকে জানাবি। তর্কমশাই, আপনি গ্রামের মধ্যে রটিয়ে দিন মোহর অন্যায় করছে, পাপ করছে, অনাচার করছে। মোহরের মেজ ছেলের বউ ওই ভিনদেশি ছেলেটাকে বশ করে এই ঘটনা ঘটিয়েছে। আরে সেটা আপনি যা বলবেন, এটা তো আমার বাঁ হাতের কাজ। আজ কেন আমার মেয়ের জীবন থেকে তোমার আত্মসম্মান বড় হলো? এটা আত্মসম্মানের ব্যাপার না, তুমি আমায় ভুল বুঝছো। ভুল আমারও মেয়ে। যে পরিবারে আমার মেয়েকে অপবাদ দিয়ে বিয়ে ভেঙে দিয়েছিল, সেই পরিবারে আমার মেয়েকে বিয়ে দেবো না আমি। এতে যদি তুমি আমার পরে রাগ করো, অভিমান করো, ভুল বোঝো, তাহলেও কিছুতেই আমি ওই পরিবারে তোমার মেয়েকে বিয়ে দেবো না। কিন্তু কেন? তারা যখন নিজেরাই আমার মেয়েকে ওই বাড়ির বউ করে নিতে চাইছে। তুমি কি পাগল? তুমি কি ভুলে গেছো আমার মেয়ে কুমারী না, বিধবা? আর আজকের এই দিনে একটা বিধবা মেয়ের বিয়ে হওয়া কত কঠিন তা তুমি জানো না? জানি, আমি সব জানি। আর এও জানি আমার মেয়ে এখন বিধবা। আর সেই কারণে আমি বেশি করে এই বিয়েতে অমত জানাচ্ছি। মানে কেন? আমার মেয়ের বিয়ে হোক, আমার মেয়ে সুখে থাকুক, আমার মেয়ের নতুন করে সংসার হোক, এটা কি তুমি চাও না? তুমি কি ধরনের পিতা? নিজের মেয়ের সুখকে নিজেই নষ্ট করছো। চাই, তবে ওই পরিবারে না। তুমি কেন বুঝছো না গুলের মা? আমার মেয়ে যখন কুমারী ছিল, তখন আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছিল। তারা লিখেছিল আমার মেয়ে নাকি তাদের বাড়ির জন্য অশুভ। তার মানে কি তুমি বুঝতে পারো না ওরা কত ছোট বোনের মানুষ? আজ আমার মেয়ে বিধবা, তারা দয়া করে আবার আমার মেয়ের বিয়ের কথা বলছে। এখন যদি আবার কোনো ঘটনা ঘটে, তাহলে আমি বৃদ্ধ বয়সে আমি সহ্য করতে পারবো না গুলের মা। তুমি আগের থেকে কেন ভাবছো যে ওরা আগের মতোই আবার করবে? ঘর পড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখলেও ভয় লাগে। আমাদের নয় 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। তুমি একবার গুলের কথা ভাববে না? এমনিতে মেয়েটার উপর দিয়ে কত ঝড় বয়ে গেল, আবার যদি আমার মেয়েটার উপর নতুন কিছু ঘটে, আমার মেয়েটা তাহলে আর বাঁচবে না। একজন স্বামীহারা মেয়ের জীবন যে খুবই কষ্টের, সে বেঁচে থাকে যে মৃত্যুর থেকেও কঠিন। কি ব্যাপার? কাপড় চোপড় গোছাচ্ছ কেন? কোথায় যাচ্ছ? আমি কাল সকালে ঢাকা ফিরে যাচ্ছি, আর বেশি দিন আমার এখানে থাকা সম্ভব না। মানে হঠাৎ এই সিদ্ধান্ত? আমাকে একবারও জানানোর প্রয়োজন বোধ করলে না? আমি কি তোমার জীবনে এইটুকু অধিকার রাখি না? রাখো, আমার জীবনে তুমি আর বাবু ছাড়া কে আছে বল? আর আমি ঢাকা যাচ্ছি সেটা তো তোমাদের জন্য। আমি কাজ করে একটু পয়সা রোজগার করলে তোমাকে আর বাবুকে একটু ভালো রাখতে পারবো। আমরা দুজনে তো তোমাকে ছাড়া ভালো থাকি না। তুমি যখন ঢাকায় থাকো, এক একটা দিন যে কিভাবে কাটে সেটা শুধুমাত্র আল্লাহ জানে। আচ্ছা, তুমি কি আমার উপর রাগ করে চলে যাচ্ছ? রাগ করবো কেন? আমি এখন আর রাগ করি না। তার মানে তুমি আসলে আমার উপর রাগ করেছো, সেই কারণে তুমি চলে যাচ্ছ? আমার যদি কোনো কথা তোমার খারাপ লেগে থাকে, তাহলে আমাকে মাফ করে দাও, কিন্তু তুমি আমাকে ছেড়ে এখনই চলে যেও না। আর কিছুদিন থাকো। না অন্তরা, তা হয় না। ফারজানা ম্যাডাম লিখেছেন ঢাকায় যেন আমি তাড়াতাড়ি যাই। দেরি করে গেলে হয়তো চাকরিটি আর থাকবে না।
তাছাড়া তাছাড়া কি? থাক, বাদ দাও। যাওয়ার সময় আমি কোনো সমস্যা চাই না। না বলো, মনের মধ্যে কিছু চেপে রেখো না। তাতে যদি সমস্যা বাড়ে তাহলে বাড়ুক, কিন্তু তুমি কিছু বলার আগে আমার তোমাকে কিছু বলার আছে। বলো। আমি শ্বশুরবাড়ি ফিরে যাব। কিন্তু আমাকে কটা দিন সময় দাও, আমি তোমাকে কথা দিচ্ছি। গুল ভাবির এই ঘটনাটা শেষ হয়ে গেলে আমি শ্বশুরবাড়ি চলে যাব। শুনেছিস গুল, সোলেমান তোদের বাড়িতে গিয়েছিল? আমাদের বাড়িতে কেন? কেন আবার? তোর বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে। আমাকে কি এরা কোনো সাথীতে থাকতে দেবে না? আমি কতবার বলবো, কি করে বোঝাবো যে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি? আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমার জীবনে অন্য কারো কোনো স্থান নেই। আচ্ছা আচ্ছা, হয়েছে, আস্তে আস্তে। বাড়ির লোকজন তো সব জেগে যাবে। জাগলে জাগবো, আমি কিছুতেই থামবো না। এরপর যদি এই বিষয় নিয়ে আর কেউ কোনো কিছু বলে, আমি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হবো। আচ্ছা হয়েছে, তোকে কোনো কিছুই করতে হবে না। তোর আব্বা এই বিয়েতে না করে দিয়েছে। বিয়েতে না করে দিয়েছে? হ্যাঁ, তিনি এই বিয়েতে সম্মতি দেননি। সোলেমানকে সোজা বলে দিয়েছে ওই ছেলের সঙ্গে তোর কিছুতেই বিয়ে দিবেন না। যাক বাবা, কেউ তো আমার মতো ভেবেছে, এবার একটু শান্তি পেলাম। না হলে তো 24 ঘন্টা বিয়ে বিয়ে শুনতে শুনতে নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছিল। আজ তোর কাছে এই কথাটা ভালো লাগছে ঠিকই, কিন্তু একদিন তুই নিজেই এই কথার জন্য পস্তাবি। চাচি, তুমি আবার শুরু করলে? আল্লাহর দোহাই, এ বিষয় নিয়ে তুমি আমাকে আর কিছু বলো না। আমি পস্তালে পস্তাবো, কিন্তু আমার স্বামীর জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না। আমিও তোর মতনই ভাবতাম। আমি জানি যে একটা বিধবার জীবন কতটা শক্ত, কতটা কষ্টের। জীবনের প্রতিটা পদক্ষেপে তুই টের পাবি তুই কতটা একা। তখন তোর এই চাচির কথাটা মনে পড়বে। চাচি, এ বাড়িতে আমার বন্ধু বলতে শুধু তুমি আর অন্তরা আছো। তোমরা অন্তত এই বিষয়ে নিয়ে আমাকে কিছু বলো না। দেখো, আমার স্বামী হয়তো আমার সঙ্গে খুব অল্প দিন ছিল, কিন্তু এই কয়েকদিনে সে যে পরিমাণে আমাকে সুখ দিয়ে গেছে, যে স্মৃতি দিয়ে গেছে, তা নিয়ে আমি হাসতে হাসতে আমার বাকিটা জীবন কাটিয়ে দিতে পারি চাচি। ঠিক আছে, তুই যখন চাস না তখন এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলবো না। তুই যদি খুশি হস তাতেই আমরা খুশি। তুই যেন ভালো থাকিস, সুখে থাকিস, সেটাই তো সবসময় চেয়েছি। তুই যদি এতে ভালো থাকিস তাহলে আমার চেয়ে খুশি আর কে হবে বলতো? শুধু চিন্তা হয় একটা বিষয় নিয়ে, আমাদের যদি কোনো কিছু হয়ে যায় তখন তোর কি হবে? তোকে তো আমি ভালো করে চিনি, তুই ওই বড় বউর সঙ্গে কিছুতেই পেরে উঠবি না। কেন? তোমাদের কি হবে? মানুষ কি চিরদিন থাকে নাকি? আমরা কি অমরত্ব নিয়ে এসেছি? এই পৃথিবীতে যে আসে তাকে তো একদিন যেতেই হবে, কিন্তু কে জানে কে আগে যাবে আর কে পরে। তুমি আমাকে নিয়ে অত ভেবো না চাচি, আমার কিচ্ছু হবে না। ভাবনা কি আর সাধেই করি? আমি তো তোর জীবনটা কাটিয়ে এসেছি, আমি তো জানি। আল্লাহর কাছে শুধু এই দোয়াই করি তোর জীবনে যেন আমার মতো কষ্ট না হয়। তোমাদের সবার দোয়া আছে না আমার সঙ্গে? দেখবে চোখের পলক পড়ার আগে জীবনটা কেটে যাবে। তাই যেন হয় রে, তাই যেন হয়। চল, অনেক রাত হয়েছে, শুয়ে পড়। শুয়ে তো পড়বো, কিন্তু শুয়ে পড়লে কি ঘুম আসবে? কেন ঘুম আসবে না? এখন তো মাথার মধ্যে আর কোনো চিন্তা নেই। শুয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবি ঘুম চলে আসবে। শুয়ে পড়।
আমার এতদিনের আশা পূর্ণ হলো। তোমাকে যে কখনো পাবো এ কথা ভাবতেও পারিনি। আমি তো চিরকালের মতো আশা ছেড়েই দিয়েছিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি গুল। তোমাকে যদি না পেতাম তাহলে হয়তো আমি বাঁচতেই পারতাম না। আচ্ছা, তুমি খুশি তো? কি হলো গুল, কথা বলছো না কেন? কিছু তো বলো। তুমি আমার সঙ্গে বিয়ে করে খুশি তো? ও, লজ্জা পাচ্ছ? তুমি তো আমার এখন বিয়ে করা বউ, এতে লজ্জার কি আছে? বলি, সবাই কি বলছে জানো? সবাই বলছে আমি নাকি বেস্ত থেকে হুট করে নিয়ে আসছি। আমিও তো দেখি আমার হুড়পুরিকে। এ কি গুল, তুমি কাঁদছো কেন? খবরদার আমায় ছাড়বেন না। আপনার মতো মানুষ আমার গায়ে হাত দেওয়ার আগে আমার মরে যাওয়া ভালো। গুল, এসব তুমি কি বলছো? তুমি আমার বিয়ে করা বউ। না, আমি আপনার বউ না। আমি কোনোদিনও আপনার বউ হতে পারি না। আমার স্বামী সুলতান, আমি সুলতান আলীর বউ। আমি ওনাকে ভালোবাসি, আর আমি ওনাকে ছাড়া কারো কথা ভাবতেই পারি না। আর আপনার মতো নোংরা চরিত্রের মানুষ কখনোই আমার স্বামী হতে পারে না, যে কিনা অন্যের বিধবা বউয়ের প্রতি খারাপ দৃষ্টি দেয়। আপনাকে আমি ঘেন্না করি মিজান, আপনাকে আমি ঘেন্না করি। আমি আপনাকে ঘেন্না করি, আপনাকে আমি ঘেন্না করি মিজান, আমি আপনাকে ঘেন্না করি, আপনাকে আমি ঘেন্না করি। বাড়ি থেকে আসেন নাকি? আরে ওয়ালাইকুম আসসালাম। এ কি আপনারা, কি ব্যাপার? আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। দেখুন, বিয়ের ব্যাপারে যদি কোনো কথা বলতে আসেন তাহলে আমার মনে হয় আপনাদের ফিরে যাওয়া ভালো। এ বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না। হ্যাঁ, আমরা কি বলি সেটা তো আগে শুনবেন, তারপর না হয় যে কোনো সিদ্ধান্ত দেবেন। আব্বা, বাড়িতে আসা মেহমানের সাথে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হচ্ছে না। যা বলার বসে বলুন। আসুন, আপনারা আসুন। কিরে, তুই এমন হন্তদন্ত হয়ে কোথায় গিয়েছিলি? মিজান, হ্যাঁ মিজান, কথা বলছিস না কেন? আরে বল না, কোথায় গিয়েছিলি? আব্বাকে খুঁজছি। আব্বাকে খুঁজতে? কেন? বারণ করছি যাতে গুলের বাড়িতে কথা বলতে না যায়। কি উল্টোপাল্টা কথা বলছিস? আমরা সবাই মিলে ঠিক করছি যেন তোর সাথে গুলের বিয়ে হয়। আমি বলে কয়ে তোর বাবাকে রাজি করিয়ে ও বাড়িতে পাঠালাম, আর তুই বলছিস তুই ছুটে গিয়েছিলি তোর বাবাকে নিষেধ করতে। কেন? কেন তুমি বুঝবে না? ছেলেটার কি হলো? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি এটিতে আমাদের কোনো মত নেই। শুধু শুধু আমাদের বিরক্ত করবেন না। কেন মত নেই কেন? আমাদের ছেলে কি খারাপ? জি, আপনাদের ছেলে খারাপ, খারাপ আপনাদের পরিবারও। দেখুন, আপনি কিন্তু আপনার অধিকারের সীমা লঙ্ঘন করছেন।
তাই তো বলছি, আমাকে দিয়ে আর বাজে কথা বলাবেন না। এবার আপনারা আসতে পারেন। আমি আর আপনাদের কথা ভরসা পাই না। দেখুন, এমনিতে আমার মেয়ের জীবনে অনেক কষ্ট, তার উপর কষ্ট দিয়ে আমার মেয়েকে আর মারতে পারবো না। গতবার আমার মেয়েকে অশুভ বলে বিয়েটা নাকচ করে দিয়েছে, আবার আপনারা নতুন কি করবেন? তার থেকে ভালো আমার মেয়ে সারা জীবন বিধবাই থাকে। আপনাদের মতো বড় লোক বাড়ির বউ হওয়ার দরকারই নেই। আসলে আপনার রাগ করবার যথেষ্ট কারণ আছে, কিন্তু কেন যে আমরা বিয়েটা ভেঙে দিয়েছি সেটা যদি জানতে পারেন তাহলে আপনারা রাগ থাকবেন। আমাদের বাসায় সেদিন বিয়ের তোড়জোড় লেগে গেছে। হঠাৎ মিজানের জ্বর হয়। এবার আপনি বলুন, আমরা কি খুব ভুল করেছি? আসলে সেদিন আমাদের যে মনের অবস্থা ছিল, মাথায় কোনো কিছুই কাজ করে না। মিজান গুলবদনকে অসম্ভব ভালোবাসত, তাই ওর জীবনটাকে নষ্ট করতে চাইনি। এই কথাগুলো তো আপনারা আমাদের আগে বলতে পারতেন। আমরা জানাতে চেয়েছিলাম, কিন্তু মিজান জানাতে দেয়নি। মিজান কিছুতেই চায়নি লোকজন বলুক গুলবদনের ভাগ্যটাই খারাপ, বিয়ের আগেই স্বামীর এই অবস্থা। তাতে তো কোনো লাভ হলো না। আমাদের গুলের কপালে বোধহয় এই লেখা ছিল, না হলে এরকম নিষ্পাপ মেয়েটা এত কষ্ট পাবে কেন? না না, এটা ঠিক না। উপরওয়ালার খেলা কে জানে বলুন, হয়তো উনি সবার জন্য এটা নির্ধারণ করে রেখেছিলেন, আর সেই জন্যই তো এতদিন পর সেই গুলকে আবার মিজানের সামনে নিয়ে এসেছে। কারণ সম্পর্কটা সেই চায়, তা না হলে কোথায় আমাদের বাড়ি আর কোথায় মোহর কবিরাজের গ্রাম? আর সেখানে মিজান যাবেই বা কেন? সে তো জানতো না যে গুলবদনের সেখানে বিয়ে হয়েছে। আব্বা, আপনি আর এই বিয়েতে অমত করবেন না। আমার মনে হয় এতে গুলের ভালোই হবে। আমার বোনটার আবার নতুন একটা সংসার হবে, আর গুল ওনাদের বাড়িতে ভালোই থাকবে। আল্লাহ যখন এই ইচ্ছা, তখন আর আমি বাধা দেবো না। আমাকে আপনারা মাফ করবেন, আমি না জেনে অনেক বড় বড় কথা আপনাদের বলে ফেলেছি। এই আপনি কি বলছেন? আপনার জায়গায় আমি হলে আমিও ঠিক তাই করতাম। তাহলে ওই কথাই থাকলো। আমরা তাহলে এখন আসি। জি, আমি অনেক অন্যায় কথা বলে ফেলেছি, দয়া করে আমাকে মাফ করে দেবেন। না 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 না, আপনি আবার এসব কথা মনে রেখেছেন? আমরা তো ভুলেই গেছি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, এখন আর খারাপ কিছু মনে রাখবেন না। যা কিছু বলেছেন আমরাও ভুলে গেছি, আপনারাও ভুলে যান। কাজে এখন যা ভাববেন সব ভালো কথা, আনন্দের কথা। আর বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যায়, না কি বলেন? জি, আমরাও আসলে তাই চাই। শুধু কবিরাজ মশাইকে একবার চিঠি লিখে জানাতে হবে। না না না, চিঠি দিয়ে না, তুই বরং নিজে গিয়ে খবরটা দিয়ে আসবি। ঠিক আছে, আমি তাহলে দেখি আগামীকালই একবার রওনা দিতে পারি কিনা। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আজকে আসি। আমি আপনাদেরকে এগিয়ে দিচ্ছি। আপা, আমি আসছি। আচ্ছা আচ্ছা। কি ব্যাপার বুবু, তুমি কাশছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? না রে, তেমন কিছু না। শরীর থাকলে একটু তো খারাপ হবে, সব ঠিক হয়ে যাবে, অত চিন্তার কিছু নেই। ঠিক হয়ে যাবে বললেই হলো? হ্যাঁ, যাও তো কাজ রাখো, যাও ঘরে গিয়ে তুমি বিশ্রাম নাও। আমি সবকিছু একাই সামলে নেবো, যাও।
সামলে নেব বললেই হলো। তার চেয়ে বরং অন্তরাকে গিয়ে একটু ডেকে নিয়ে আয়, তোর সাথে হাতে হাতে একটু কাজ করে দেবে। অন্তরা কি করে করবে বুবু? ও তোর ছেলের কাছে আছে। আমরা তিনজনে যদি এখানে থাকি তাহলে ছেলেকে দেখবে কি? তাহলে কেন? তোমার বড় বউ কোথায়? আসার পর থেকে তো তাকে রান্নাঘরের আশেপাশেও একবার দেখি না। দাঁড়াও, হামিদাকে ডেকে দিচ্ছি। হীরা, থাক না, শুধু শুধু ঝামেলা বাড়ানোর দরকার নেই। তার চেয়ে বরং আমি কাজ করি। কেন? অশান্তি হবে কেন? উনি কি এ বাড়িতে শুধু পায়ের উপর পা তুলে আমাদের উপর হুকুম চালাবে, আর কোনো কাজই করবে না? আমি কি শুধু এই বাড়িতে একা কাজ করি না? এই বাড়িতে তো আরো অনেকে আছে। কই চাচি, তাদের কি আপনি চোখে দেখতে পান না? কার কথা বলছো তুমি? কেন বুঝতে পারছেন না? নাকি বুঝেও না বুঝার ভান করছেন? থাক না হীরা, চুপ কর। যাও বৌমা, তুমি ঘরে যাও। ও কেন ঘরে যাবে? ও এখানে থেকে কাজ করবে। তোমার শরীর খারাপ, তুমি ঘরে যাও। যান মা, আপনি ঘরে যান। এখন থেকে এই বাড়িতে আমাকে অনেক কাজ করতে হবে, অনেকের কথাও শুনতে হবে। আমার তো স্বামীর চাকরি নেই, তাই না? আমরা এই বাড়িতে থাকি, খাই, সেটা কাজ করে শোধ দিতে হবে না? এখন থেকে তো আমি এই বাড়ির কাজের মেয়ে। এসব তুমি কি বলছো বৌমা? বাড়ি ঘরের কাজ তো সব বৌঝিরাই করে, তাতে করে তারা কি কাজের লোক হয়ে যায়? এই যে আমি, তোমার চাচি, এতগুলো বছর ধরে সারা বাড়ির কাজ আমরা একসাথে করেছি, আমরা কি কাজের লোক হয়ে গেছি? ও তো আমাদেরকে তাই ভাবে বুবু। তাই তো সারা বাড়ির কোনো কাজকর্ম করে না, শুধু আমাদের উপরে হুকুম করে। আমার তো সবকিছুই খারাপ। আমি তো শুধু এই বাড়িতে একাই কাজ করি না, আপনাদের মেজুও তো কাজ করে না। কই, তার বেলা কি চোখে পড়ে না? সব দোষ কি আমার নাকি? তুমি মনে হয় ভুলে যাচ্ছ হামিদা গুলবদনের মানসিক অবস্থার কথা। সদ্য ওর উপর দিয়ে কত বড় একটা ঝড় বয়ে গেছে, ওকে কাজ করার কথা বলি কি করে? ঝড় তো আমাদের উপর কম গেল না। আমার স্বামীর চাকরিটা চলে গেল, শহরের স্কুল ছেড়ে ছেলে মেয়েকে গ্রামে পড়াতে হচ্ছে। কই ছিলাম আর কই এসে পড়লাম? কই আমাদের জন্য আপনাদের মায়া লাগে না? আজ আমাদের এই অবস্থা কার জন্যে? সবই তো সুলতানের জন্যে। তুমি কি বলছো কি বৌমা? আমি ঠিকই বলেছি, আমার স্বামীর চাকরি গিয়েছে সুলতানের জন্যে। তুমি এভাবে যদি কাটতেই থাকো, ভাইজান তো উপর থেকে দেখে কষ্ট পাবে। পাক না কষ্ট, পাক। আমি যে কত কষ্টে আছি সেটা কি উনি দেখতে পাচ্ছে না? তুমি না ভাইজানকে অনেক ভালোবাসো, তাকে কি কষ্ট পেতে দেখতে তোমার ভালো লাগবে? ভাইজানের কোনো উপায় নেই ফিরে আসা। যে একবার পৃথিবী থেকে চলে যায় সে আর কখনো ফিরে আসে না। যখন সে নিজে আসতে পারবে না, তাহলে আমাকে কেন নিয়ে যাচ্ছে না নিজের কাছে? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।